পবিত্র লাইলাতুল বরাত পার হলো, রমজান সমাগত, কিন্তু এদিকে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকে। সরকারের দিক থেকে কিছু দিক নির্দেশনাও জারি করা হচ্ছে এবং সবাইকে সচেতন থাকতে বলা হচ্ছে। এই যে এত কিছু হচ্ছে, এই পরিস্থিতিতে বাজারের পরিস্থিতি কেমন আছে? বাজার দর কেমন? ভোক্তারা কি বলছেন? ক্রেতা পরিস্থিতি কেমন আছে? এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের বীর সংলাপ। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমার আমন্ত্রিত অতিথি তিনজন। আমার সঙ্গে রয়েছেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, রয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চাকতাই খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসানুল্লাহ জাহিদি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রমজান মাস শুরুর আগেই যশোরে বেড়েছে নিত্যপণ্যের দাম। কখনো চাল, ডাল, তেলের দাম বাড়ছে। এসব বিষয়ে বাজার পরিস্থিতি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে নিই। আর মাত্র 2 সপ্তাহ পর শুরু হবে পবিত্র মাহে রমজান। তবে তার আগেই বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে তেল, ছোলা, চিনি সহ অন্যান্য পণ্যের দাম। গেল সপ্তাহে 1 লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে 110 টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে 131 টাকায়। 1 কেজি ছোলা 60 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 64 টাকা দরে। একই সাথে বেড়েছে সব ধরনের সবজির দর। দফায় দফায় নিত্যপণ্যের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই পণ্যের দাম বাড়িয়ে নিজেরা লাভ করছেন। এই অবস্থায় বাজার মনিটরিং করার জোর দাবিও জানান তারা। রোজা আসার আগে যদি দাম বেড়ে যায়, আর তো দিন পড়ে আছে, আমরা দিন মজুর খেটে খাওয়া মানুষ কিভাবে চলবে? আজকে একরকম দাম দেখছি, আগামীকালই সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কোনো প্রশাসনের কোনো মনিটরিং থাকলেও সেটি খুব বেশি দৃষ্টিগোচর আমাদের হচ্ছে না। বাজারে পণ্যের সরবরাহ কম থাকার কারণেই দর বেড়েছে এমন অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। ছোলার দামটা একটু বেশি, আগের থেকে একটু বেশি। চিরা 55-60 বিক্রি হচ্ছে, ভালো চিরা 60 টাকা কেজি। আমরা তো যেখান থেকে কিনি সেখানে ধরেন 58 টাকা বৃদ্ধি হলে আমাদের 58 টাকা বেশিতে কিনতে হয়, তখন 58 টাকা বেশিতে বেচতে হয়। তবে নিয়মিত বাজার মনিটরিং হয় বলে দাবি সংশ্লিষ্টদের। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম এটা নিয়মিত চলমান আছে এবং সামনে পবিত্র রমজান মাস আসছে এবং রমজান মাসে আমাদের তদারকি কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। এটা প্রতিদিন করা হবে, প্রয়োজনে প্রতিদিন অভিযান করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ তো আমরা জানলাম যে যশোরের পরিস্থিতি, কিন্তু পিরোজপুরে কি হচ্ছে? চলুন আপনাদের সরাসরি পিরোজপুরের একটি কাঁচা বাজার ঘুরে নিয়ে আছি। আমাদের প্রতিনিধি ইমন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখান থেকে। ইমন, শুনতে পাচ্ছেন আশা করি? কি পরিস্থিতি দেখছেন? বাজার শান্ত? সাদি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি যশোরের কথা বলছিলেন, যশোরের রোজার যে সামগ্রী, ইফতারের যে সামগ্রী, সেগুলোর দাম যেমন বৃদ্ধি পেয়েছে, সেই চিত্র আমাদের পিরোজপুরেও আমরা দেখতে পেয়েছি। আমরা ব্যবসায়ীদের সাথে এবং ক্রেতার সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে ইফতার সামগ্রী এবং চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে তাদের প্রতি কেজি আমরা 5 থেকে 10 টাকা 15 টাকা আমরা বৃদ্ধি পেয়েছে, এরকম আমরা জানতে পেরেছি। আমি এখন একটি আছি মুদির দোকানে। সেই মুদির দোকানে আমরা একটু জানবো এখানের ইফতার সামগ্রীর দাম কিরকম। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে এই সোলার দাম কিরকম এবং চালের দাম কিরকম? চাল ভালো দামের মিনিকেট 56 টাকা 58 টাকা এরকম চলতেছে। বাদাম চাল 49, 50 খুচরা চলতেছে। আর ছোলা 65 টাকা চলতেছে। খুব ভালো মানের ছোলা 70 টাকা চলতেছে। আর চিনি 67, 68 এরকম চলতেছে। আচ্ছা, একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি তো এখানে ক্রয় করতে আসছেন। আচ্ছা, একটু বলেন তো এই রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনের দাম কিরকম বেড়েছে? আপনাদের কষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের একটু কষ্ট হচ্ছে। গতবারের তুলনায় এবছরের দাম একটু বেশি ঊর্ধ্বমুখী। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই বাজারে তাদের একটু নিয়ন্ত্রণে রাখতে, যাতে কোভিড-19 পরিস্থিতিতে মানুষের এখন আর্থিক দিক থেকে প্রত্যেকে অসচ্ছল। এই অবস্থায় তাদেরকে যদি একটু ক্রয় ক্ষমতার ভিতরে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রাখা হয়, অর্থাৎ বিশেষ করে রমজান মাসের যে সমস্ত সামগ্রীগুলো আছে সেটা তারা যেন নিত্য প্রয়োজনের ভিতরে রাখতে চেষ্টা করে এবং তাতে করে সাধারণ যে জনগণ আছে তারা উপকৃত হবে। এই ব্যাপারে গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ থাকবে তারা যারা প্রশাসনিকভাবে তার বিশেষভাবে নজরদারি রাখে এবং এই নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ তারা রাখতে পারে।
এটা রাখলে অর্থাৎ আমরা যারা সাধারণ ধন্যবাদ আপনাকে। সাদি, শুনছিলেন আসলে ক্রেতারা যেটি জানিয়েছেন এবং বিক্রেতারা যে সরকারিভাবে যদি বাজার মনিটরিং করা হয়, নজরদারিতে রাখা হয়, তবে এই যে ব্যবসায়ীদের মাধ্যমে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় সেটি রোধ করা যাবে। আচ্ছা, এই যে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেটি তো আপনি বললেন, কিন্তু পণ্যের সরবরাহ কেমন আছে? বাজারে যথেষ্ট পরিমাণ পণ্য আছে কি? হ্যাঁ, ব্যবসায়ীদের সাথে আমরা যেটি কথা বলেছি যে তারা রমজানকে কেন্দ্র করে যে পরিমাণ খাদ্য মজুত করে এবং মজুত করা হয় সেটি হচ্ছে তারা এখনো ওইভাবে সম্পূর্ণ করতে পারেনি, তবে মোটামুটি 50% তাদের স্টোরে তারা সেই ইফতার সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকানে উঠেছে। তো এটি আমাদের জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদি, অনেক ধন্যবাদ ইমন চৌধুরী আপনাকে। চাকতাই খাতুনগঞ্জ হলো বেশ ব্যবসায়ীদের বড় মোকাম, পাইকারি বড় বাজার। সেই বাজারের পরিস্থিতি কি তা জানার জন্য আমরা যুক্ত হচ্ছি চাকতাই খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসানুল্লাহ জাহিদির সঙ্গে। তিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আচ্ছা, আমাদের ইমন পিরোজপুর থেকে তিনি বললেন যে বাজারে পণ্যের সরবরাহ ভালো, কিন্তু তারপরেও জয় পিরোজপুর থেকে ইমন চৌধুরী আমাদেরকে বললেন যে বাজারে পণ্যের সরবরাহ আছে ভালো, কিন্তু দাম চড়া। চট্টগ্রামের ব্যবসায়ীরা কি বলছেন? সরবরাহ যদি ভালো থাকে তাহলে তো দাম চড়া হওয়ার কথা নয়, কেন এমনটি হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থ বলছেন। একটু আগে ফিরোজপুর থেকে আমার সহকর্মী কিন্তু যেমনটা বলছেন, তেমনিভাবে যদি আমি আপনাকে চট্টগ্রাম নগরীর যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর তথ্য জানাতে চাই। চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার বলতে যে খাতুনগঞ্জ, আমি আছি রিয়াজউদ্দিন বাজারে। রিয়াজউদ্দিন বাজারেও কিন্তু আসলে এই জায়গা থেকে পাইকার এমনকি খুচরা ভাবে কিন্তু বিক্রি করেন। তারা বলছেন আমাদেরকে, আমরা দেখেছি বাজারগুলো যেমনটা আমরা দেখেছি সেখানে সরবরাহের কোনো কমতি আমরা দেখছি না। আপনি জানেন যে প্রতি বছর যখন আসলে যে রমজান আসে, রমজানের আগ মুহূর্তে কিন্তু আসলে যে চাহিদা অনেকটা বেড়ে যায় এইসব পণ্যের। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা কিন্তু আসলে বেশি মুনাফা করার জন্য বিভিন্ন রকমের কিন্তু আসলে তারা পণ্য সংকট, বিভিন্ন অভিযোগ তারা দেখিয়ে পণ্যের দাম অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। চালের বাজার থেকে নিয়ে অন্যান্য যে পণ্যগুলো আছে সব পণ্যের দাম একেবারে কিন্তু তারা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সরবরাহের কথা যেমনটা আপনি আমার থেকে জানতে চেয়েছেন, সরবরাহের কোনো ঘাটতি নেই। আমরা একটু কথা বলবো, আমার পাশে আছেন যারা ভোক্তা ক্রেতা আছেন, যারা বাজার করতে এসেছেন। আমি জানতে চাচ্ছি, প্রতি বছরের রমজান আসলে এই অবস্থাটা কিন্তু হয়ে যায়, এবার কোন পর্যায়ে আছে বলে মনে করছেন বাজার? প্রতিবারে নেই, এবার দেখছি আমরা বাড়তেই আছে, কোনো কন্ট্রোল নাই। সরকারি বা কঠোর নিয়ন্ত্রণ যদি করা না হয়, মানুষের নাভিশ্বাস হবে, এটা বলতে পারি। অনেক কষ্ট হচ্ছে আমাদের বাজারে আসলে, প্রত্যেক কিছুর দাম অনেক বেশি। আমি আশা করব সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বিশেষ নজরে রাখবেন, যাতে মানুষ কষ্ট না পায়। কি পণ্যের দাম বাড়ছে? সব কিছু বাড়তি, চাল থেকে শুরু করে সব কিছু, এটা নাম ধরে বলার কিছুই নেই, সব কিছু বাড়ছে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাচ্ছি। হঠাৎ করে যে পণ্যের দাম অনেকটা বেড়ে গেছে, আমি জানতে চাচ্ছি কি পণ্যের দাম এই মুহূর্তে বাড়ছে, আসলে কেন বাড়ছে? রমজান আসলে প্রতিবারে দেখা যায় পণ্যের দাম বেড়েছে। চাউলের দামটা বাড়তে, শুধু সয়াবিন তেলের দাম বাড়তে, আর কোনো সবচেয়ে বেশি সয়াবিন তেলের দাম বাড়তি। আর তো হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পারলাম। আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে যুক্ত হই এবার। আমাদের সঙ্গে আছেন জনাব এহসানুল্লাহ জাহিদি, আছেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন এবং আছেন জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। জনাব এহসানুল্লাহ জাহিদি, সরবরাহ তো আছে বাজারে, আমাদের প্রতিনিধিরা তাই বললেন, কিন্তু তারপরেও রমজানকে সামনে রেখে কেন দাম বাড়ছে? আমরা তো জানি যে সৌদি আরব এবং বিভিন্ন দেশে রোজা এলে দাম পণ্যের কমেই যায়, বাংলাদেশেই কেন বাড়ে? জি, ধন্যবাদ। আসলে আমি যে দুজন প্রতিনিধি কথা বলেছেন তাদের কথা স্পষ্ট শুনতে পাইনি, হয়তো কারণে। আপনি যেটি বলেছেন যে সরবরাহ আছে, দাম কেন বাড়তে থাকে, আসলে সবসময় যে সব পণ্যের দাম বাড়তে থাকে বা রমজান আসলে বাড়তে হয় সেটি আসলে সঠিক নয়। যেমন ধরুন, আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আজকে আমি কিন্তু এখনো খাতুনগঞ্জে বাজারে আছি। আমি আজকে যেটি বলতে চাই সেটি হচ্ছে, পেঁয়াজের দাম আজকে 25 থেকে 30 টাকার মধ্যে আছে, ছোলার দাম পাইকারি রেটে 15 থেকে 65 টাকার মধ্যে আছে, রসুনের দাম 80 থেকে 95, 100 টাকার মধ্যে আছে, আদার দাম 45 থেকে 50 টাকার মধ্যে আছে। সবসময় যে পণ্যের দাম রমজান আসলে যে দর বললেন, এটি কি পাইকারি দর না খুচরা দর?
এটি এটি আমাদের খাতনগঞ্জ পাইকারি দামের কথা বলছি আমি। আর সরবরাহ যথেষ্ট আছে, বিশেষ করে এবার ছোলার দাম গত বছরের তুলনায় অনেক কম থাকবে। যেমন ধরুন গত বছর আমরা যে ছোলাটি বিক্রি করেছি মান বেড়ে 80 থেকে 95 টাকা, সেটি কিন্তু এবছর কিন্তু 55 থেকে 65 টাকা, ঊর্ধ্বগতি হলে সর্বোচ্চ 70 টাকার মধ্যে বিক্রি হবে। এই হচ্ছে আজকের বাজারের মধ্যে। তবে একটি পণ্যের দাম অনেকদিন ধরে বাজার বেশি, সেটি আসলে আপনার এই যে রমজান আসছে সেই জন্য দাম বাড়েনি, সেটি হচ্ছে ভোজ্য তেলের বাজার থেকে বেশ কয়েক মাস ধরে দাম বাড়তে ছিল। বিশেষ করে আপনারা জানেন যে আমরা ভোজ্য তেলটি শতভাগ আমদানি করে থাকি, যার কারণে এই ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেশি হওয়ার কারণে। জি, আপনি যে কথা বললেন যে রমজান আসছে বলেই বাড়েনি, এই প্রসঙ্গ নিয়ে জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে যুক্ত হই। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্যবসায়ী বলছেন যে রমজান এসেছে বলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, এরকম নয়, কিন্তু সময়টা এমন যে রমজানের সময়ের আগে পরে দাম বাড়তে থাকে। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে জাহিদি ভাই খুব পরিষ্কার ভাবে বলার চেষ্টা করেছেন, আসলে অনেক পণ্যের দামে কিন্তু বাড়ে না। এখন এইখানে যে সমস্যাটা আমাদের তৈরি হয় সেটি হচ্ছে আমাদের পাইকারির সঙ্গে আমাদের খুচরা ব্যবসায় একটা ব্যবধান তৈরি হয়। এই জায়গাটা কিন্তু আসলে বাজার মনিটরিং এর বিষয়। আমরা আসলে পাইকারিতে কত বিক্রি হচ্ছে, খুচরা কত বিক্রি হবে। আপনি জানেন যে এই করোনার কালীন সময়ে আমাদের ব্যবসায়ীরা ব্যবসা হারিয়েছে, অনেকে চাকরি হারিয়েছে, বিশেষ করে ব্যবসায়ী যারা ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী তারা কিন্তু আসলে খুব ভালো অবস্থানে নেই। তারা 3 মাস ঘরে বসেছিল, 4 মাস ঘরে বসেছিল। সেই ক্ষেত্রে তাদের এক ধরনের মুনাফা করার একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে কাজ করে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা আমি বলবো যে সরকার যদি একটু মনিটরিং করে সেই ক্ষেত্রে আমার মনে হয় বাজারটা স্থিতিশীল থাকবে। আমি কিন্তু এর আগেও বলেছিলাম আপনাদের মাধ্যমে যে আসলে এবারে রমজানের বাজারটা খুব ভালো যাবে এরকম মনে হচ্ছে না। এই কারণে আমদানিকৃত সমস্ত পণ্যের দামই কিন্তু বেড়েছে। আজকে আপনি দেখেন যত পণ্য আমরা আমদানি করে আনছি সবগুলো পণ্যেরই, শুধু ভোগ্য পণ্য না, আপনি রড সিমেন্ট থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে যত পণ্য আমাদের লাগে অলমোস্ট তার 90% পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে, ট্রেডের দাম বেড়েছে। তো সব মিলে আমাদেরকে কিন্তু সরকার এই মুহূর্তে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কিভাবে দামটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। আরেকটি বিষয় যে পৃথিবীর একটি কার্যক্রম, আমার মনে হয় এটাকে আরো দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো দরকার। আপনি দেখবেন এখন টিসির একটা ট্রাক দেখলে অর্থাৎ মানুষ যে কষ্টে যে দাম বেড়েছে তার প্রমাণ হচ্ছে টিসির একটা ট্রাক দেখলে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তাতে বাবা মনে হয় সবার জন্য না হলে অন্তত যারা প্রান্তিক মানুষ যাদের আয় রোজগার। হ্যাঁ জি, জনাব হেলাল উদ্দিন, আমি আপনার কাছে আমি আবারও ফিরবো। আপনি যে কথা বললেন যে করোনার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, যারা ক্রেতা তারাও তো করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন ব্যবসায়ীরা যদি এই সময়টাতে এসে মুনাফার দিকে চিন্তা করেন, ক্রেতারা আসলে এই অতিরিক্ত টাকা কোত্থেকে দিবে? কি বলবেন আপনি? হেলাল ভাই যে কথাটা বললেন যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে তো ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন অতিরিক্ত যদি বাজারে কোনো পণ্যের দাম বাড়ে তাহলে ভোক্তার এই পয়সাটা কোথা থেকে আনবে? অনেক ভোক্তা চাকরি হারাইছে, অনেকের চাকরিতে বেতন কমিয়ে দেওয়া হয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু লাভ করার একটা সীমা থাকতে হবে। তো আপনি দেখেন, আমরা যদি ইয়ের কথা বলি, খেসারি ডালের কথা বলি, খেসারি ডাল কিন্তু কিছুদিন আগেও কিন্তু 1 সপ্তাহ আগে কিন্তু এটা 55 টাকা 60 টাকার মধ্যে ছিল, কিন্তু আজকের বাজার কি দেখা যায় যে প্রায় 80 থেকে 90 টাকার মধ্যে আমরা খেসারি ডাল হয়েছে। ছোলার দাম বাড়ার কোনো কারণে বাজারে প্রচুর পরিমাণ ছোলা আছে, সে ছোলার দামও বাড়ছে। সোয়াবিন তেলের কথা যেটা বলা হয়েছে যে সোয়াবিন তেল বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু কত বৃদ্ধি পেয়েছে সেই অনুপাতে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় একটা মিটিং করে ব্যবসায়ীর সাথে আলাপ আলোচনা করে নির্দিষ্ট করে দিলেন যে এই দরে বাজারে তারা পণ্য বিক্রি করবেন সোয়াবিন তেল, কিন্তু দেখা গেল বাজারে গিয়ে আমরা দেখলাম কি যে ভোক্তারা সেই দামে পাচ্ছে না। সুতরাং ব্যবসায়ীরা ব্যবসা করবে, আমরা সেটা মানা করছি না, তারা ব্যবসা করার জন্য আসে এবং তারা ব্যবসা করবে, কিন্তু এখানে সিন্ডিকেট করে কিংবা পণ্য বাজারে ক্রাইসিস তৈরি করে অথবা বাজারে প্রচুর পরিমাণে সরবরাহ থাকার পরেও দাম বাড়ার কোনো কারণ আছে বলে আমরা ভোক্তাদের পক্ষ থেকে মনে করি না। আমরা মনে করি যে সরকারের যদি এখানে তদারকি থাকে, সরকারের যদি ব্যাপকভাবে যদি এটা তার এজেন্সিগুলিকে অ্যাক্টিভ করা হয়, তাহলে আমরা মনে করি যে দাম কমতে বাধ্য, এবং এই দাম বাড়ার কোনো কারণে প্রচুর আছে বাজারে মাল, এমন কোনো আইটেম নাই যে আইটেমের মাল। জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, দাম কমানোর জন্য কি করণীয় সে বিষয় নিয়ে আমরা অবশ্যই বিরতির পরে আলোচনা করব, এবং ঢাকার কি পরিস্থিতি আছে সেটিও আমরা জানাবো, কিন্তু আমাদের এখন একটা ছোট বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত, আপনারা দেখছেন বীর সংলাপ। ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। তিনি জানাবেন ঢাকার বাজারের কি পরিস্থিতি আছে। বিপ্লব, কি দেখছেন হালচাল? জি সাদিয়া, আমি রয়েছি ঢাকার যেই মূল শহর যেটা, সেই শহর থেকে আশেপাশের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের যে বাজার, অর্থাৎ আমি রয়েছি ডুমনি এলাকায়। ডুমনি এলাকায় একটি কাঁচা বাজারে রয়েছে। আপনি দেখছেন যে এই কাঁচা বাজারের যেই এখানের এই মুহূর্তে এই কাঁচা বাজারে যারা সংশ্লিষ্ট তাদের কাছ থেকে আমি যতটুকু তথ্য এবং জেনেছি সেটি হলো যে তাদের কাছে যে আসলে তারা রাজধানী থেকে কিন্তু তরিতরকারি কিনে এনে কিন্তু এখানে বিক্রি করে, তারপর কিন্তু আসলে তাদের এই বাজার মূল্য কিন্তু রাজধানীর চাইতেও কিন্তু কম নয়। এবং বিশেষ করে কিন্তু এই তরিতরকারির মধ্যে লেবুর দামটা কিন্তু বেশ চড়া বলা যেতে পারে। এবং একই সাথে এর আগে যেটি বলছিলেন আসলে যে চালের দাম বা তেলের দাম যে ঊর্ধ্বমুখী, সেই বিষয়টি নিয়েও কিন্তু এখানে যারা ক্রেতা তাদের মধ্যেও কিন্তু বেশ মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু রয়েছে। আমি কিন্তু একটা বিষয় আমি আপনাকে জানাতে চাই। আপনি জানেন যে রাজধানীর যে বিভিন্ন এলাকা ভিত্তিক, অর্থাৎ স্থান কাল পাত্রভেদে কিন্তু এই তরিতরকারির দাম কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ গুলশান এলাকার যেই তরিতরকারির দামটা যেরকম আমরা দেখতে পাই সেটা কিন্তু ঠিক পাশে অর্থাৎ মিরপুরে বা তার আশেপাশে কোথাও কিন্তু ঠিক দামটা কিন্তু একই রকমের নয়। অর্থাৎ সিন্ডিকেট যে শুধু যে তরিতরকারির দাম বাড়াচ্ছে শুধু তাই নয়, বিভিন্ন জায়গা ভেদেও কিন্তু তরিতরকারির দামটি কিন্তু পরিবর্তন হয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও কিন্তু পরিবর্তন আসে। আসলে আমরা এখানে বিক্রেতার কাছ থেকে জানছি একটু যে আপনাদের এই এলাকাতে তরিতরকারি বা অন্যান্য জিনিসপত্রের দাম আপনারা কেমন রাখছেন? ঢাকার শহরের থেকে কিনে এনে তো আপনারা বিক্রি করেন। হ্যাঁ ভাই, আমরা এলাকার স্থানীয় মাল যেগুলো বেশি এবং ঢাকা থেকে যে কিনে আনা বেশি বিক্রি করি, এবং ঢাকা থেকে আমরা অনেকই কমে বেশি। যেমন ধরেন আঙ্গ এলাকার পুঁইশাক আছে, বটপটি আছে, সিম আছে, এগুলো আমরা ঢাকা থেকে অনেকই কম বেশি। আর অন্যান্য যে তরিতরকারিগুলো, অন্যান্য যে তরকারিগুলো যেমন নতুন বার হয়েছে, যেমন পটল, এরপরে যেমন মনে করেন যে আপনার কালা বাগুনটা এখন বর্তমানে 40 টাকা কিনলে 50 টাকা বিক্রি করতে হয়। এরপরে ধরেন মনে করেন যে আলুটা মানে বর্তমানে 80 টাকা পাল্লা 20 টাকা কেজি খুচরা বিক্রি করতে হয়। এবং চিচিঙ্গাটা 200 টাকা পাল্লা 50 টাকা বিক্রি করতে হয়। উস্তা, করলা এগুলি বর্তমানে একটু দাম একটু বেশি। ধন্যবাদ। আসলে আপনি শুনলেন যে আসলে যে এই যেহেতু বলেছি যে ঢাকার ঠিক মূল শহর ঘিরে পাশের যে বাজারগুলো রয়েছে, যে জায়গাগুলোতে আসলে আশেপাশেও কিছু তরিতরকারি উৎপাদন হয়, সেই জায়গাতেও কিন্তু আসলে কিছু কিছু তরিতরকারি ছাড়া বাকি তরিতরকারির দামগুলো কিন্তু আসলে ক্রেতাদের কিন্তু সব যে নাগালের মধ্যে তাও কিন্তু নয়। যে কথাটি বলছিলাম, যেটি বলে আমি আবারও শেষ করব, যে বাজার ঊর্ধ্বমুখী বা বাজার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের জায়গাতে কিন্তু বেশিরভাগ কিন্তু এলাকার মানুষের অবস্থান, তার সামাজিক অবস্থান, এটার উপরে কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন আমরা কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার কাছ থেকে সব শেষ। তালুকদার বিপ্লব, অনেক ধন্যবাদ। জনাব হেলাল উদ্দিন, স্থান কাল পাত্র ভেদে পণ্যের দাম ওঠানামা করে, কি বলবেন আপনি? আমি বলি স্থানকাল পাত্র তো করবেই। আপনি কারণ বাজারের পাশে যে ইয়েটা আপনি দেখবেন, কারণ বাজার মেইন বাজারটার মধ্যে কিন্তু এখন সবজি কোনো দোকান নেই, তার পাশে দোকানগুলো সবজি। অর্থাৎ ওই ভিতরে বাজারের ভিতরে বসে তার ওই দোকানটার ভাড়া, দোকানের কর্মচারী খরচ, দোকানের ওভারহেড যে কস্ট, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনাব আহসানুল্লাহ জাহিদি, দাম তো একই রকম হওয়ার কথা না? এলাকা ভেদে ভিন্ন রকম, সুযোগ পেলে কম, সুযোগ না পেলে বেশি, এমন কি? জি, আপনি যেটি বলেছেন যে এলাকা ভেদে যে দাম বাড়ার বিষয়, সেটি আমি একটু আপনার সাথে একমত প্রকাশ করছি। সেটি হচ্ছে যেমন ধরো আমাদের এখানে যেগুলো মার্কেট আছে, যেগুলো ভালো উন্নত মানের মার্কেট, যারা পয়সাওয়ালারা বাজার করে থাকেন, বিশেষ করে আমি উদাহরণস্বরূপ বলতে পারি কাজী ডেইরি এবং বহদ্দারা এবং 2 নম্বর গেট, এই বাজারগুলোতে অনেক সময় যারা বা বিশেষ করে যারা বেশি বাজার করে থাকেন অথবা ভালো মানের বাজার করে থাকেন, তাদের দাম একটু বেশি থাকে। আবার অন্য অন্য যেমন রিয়াজউদ্দিন বাজার বা এরকম মানের যে বাজারগুলো আছে, সেগুলোতে আবার অনেক সময় দাম কম থাকে। যে পণ্যটি ওখানে ধরেন 30 টাকা বিক্রি হচ্ছে, হয়তো বা কাজী ডেইরিতে 35 টাকা বেশি বিক্রি হয়। সেটি হচ্ছে তারা একটু মানটা একটু ভালো রাখেন সেই কারণে। আর যে সময়ের কথা বলেছেন সেটিও ঠিক, যে যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে এখন টমেটোর বাজার 5 টাকা 6 টাকা কেজি, কারণ এখন টমেটোর সিজন। কিন্তু আপনি 1 মাস পরে গিয়ে দেখবেন যে এই টমেটো কিন্তু আমরা 50 টাকা 100 টাকা দিয়ে খেতে হবে, সেটিও কারণ।
এগুলো হচ্ছে মানে স্থানকাল পাত্রের উপর ডিপেন্ড করে অনেক সময় বাজার হয়ে থাকে, তবে সবসময় এগুলো হয় না। তবে একটি বিষয় মনে রাখবেন, বাজার নিয়ন্ত্রণ করে থাকেন বাজার কখনো কোনো ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতে পারেন না। যেমন ধরুন উদাহরণস্বরূপ বলতে পারে, আপনি যে পেঁয়াজটি 300 টাকা ছিল সেই পেঁয়াজটা আজকে 30 টাকা, যে আলু ছিল 50-45 টাকা, সেই আলুতে আজকে 15 টাকা 20 টাকা। সেটি কেন? সেটি কোনো ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতে পারেননি, সেটি কিন্তু বাজারে সরবরাহের কারণেই সেটি হয়েছে। সবসময় একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাজারে সরবরাহ থাকবে দাম কম থাকবে, বাজারে সরবরাহ বন্ধ থাকবে দাম বেশি থাকবে, এটাই মূল কারণ। তাহলে এই যে রমজান সামনে রেখে যথেষ্ট পরিমাণে মজুদ ব্যবসায়ীদের কাছে আছে, তারপরও নানান পণ্যের দাম বাড়তি, সূত্র তো মানছে না। তাহলে আপনি যে কথাটি বলেছেন যে রমজান আসতে দাম বাড়ছে, আমি তো আপনাকে এর আগেও বলেছি যে ছোলাটি গত বছর আমরা 80 থেকে 95 টাকা পাইকারি বিক্রি করেছি, সেটি এবছর কিন্তু 55 থেকে 85 টাকা পাইকারি মার্কেট। তাহলে রমজান আসলে যে দাম বেড়েছে সেটি ঠিক নয়, কারণ এবছর সরবরাহ ছিল, এবছর আন্তর্জাতিক বাজারে দাম কম ছিল, সেই জন্য দাম কম। যেমন ধরুন গত বছর তেলের দাম কম ছিল, এবছর তেলের দাম বেশি আছে, কারণ এবছর তেলের আন্তর্জাতিক বাজারে বেশি, তার কারণে এবছর দাম বাড়তি। অনেক ধন্যবাদ আপনাকে। দাম বেড়েছে সেই কথাটি আমি দ্বিমত পোষণ করছি বিনয়ের সাথে। জি, অনেক ধন্যবাদ জনাব আহসানুল্লাহ জাহিদি। জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করেন না, বাজার পণ্যের সরবরাহের উপরে নিয়ন্ত্রিত হয়ে থাকে, কি বলবেন আপনি? না, এটার সাথে আমি একমত নই। এই কারণে যে সরবরাহ থাকলে পরে বাজার জিনিসের দাম বাড়বে না তা না, কিন্তু সরকার নির্ধারণ করে দেওয়ার পরে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে কিন্তু ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে, এবং বাজারে দেখা গেল যে ব্যবসায়ীদের সাথে যেটা সরকার চুক্তি করলেন, আমরা সবাই মিটিং এ ছিলাম, কিন্তু পরবর্তী দেখা গেল বাজারে সেটা নাই। সেইটার কথা হলো আমাদের দেশে এখানে কেন বাড়বে? কারণ আন্তর্জাতিক বাজারের সাথে স্টাডি করে কে এলসি করবে সেইটা। আর যে সিন্ডিকেটের কথা তারা যেটা বলেন আর কি, সিন্ডিকেট হয় কেমন হয়, যেমন আমরা ভোজ্য তেল আনতে 4 থেকে 5টা পার্টি, সরকারের কাছে কোনো ভোজ্য তেল নাই, সুতরাং তারা এই 5-6 জনে যেভাবে চালায় সেইভাবে ভোজ্য তেলের বাজার চলতেছে। হেলাল ভাই যেটা বললেন, হেলাল ভাইয়ের সাথে আমি একমত যে বাজারের সানকাল পাত্র ভেদে দাম এদিক সেদিক হয়। হ্যাঁ, একটা কারণ বাজারে যে দাম থাকে তার থেকে 10 টাকা বেশি থাকে প্রতি কেজিতে আমরা হাতিরপুলের বাজারে যাই, সেটা থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি এখন যেমন ডাল আপনার খেসারির ডাল আমাদের প্রচুর পরিমাণে সরবরাহ বাজার আছে, তারপরে দাম বাড়ার কোনো গত 1 সপ্তাহের মধ্যে প্রায় 20 টাকা প্রতি কেজি আপনার খেসারির ডালের মধ্যে বাড়ছে, ডালের মূল্য বৃদ্ধি পাইতেছে। সুতরাং সাপ্লাই থাকলে পরে যে শুধু খালি বাড়ে তা না, সাপ্লাই না থাকলে শুধু খালি বাড়ে তা না আর কি, সাপ্লাই আছে। এবং আপনি এখন দেখেন চালের বাজারে যদি আপনি যান, আপনি যদি পেঁয়াজের বাজারে যান, আপনি টমেটোর বাজারে যান, আপনি যদি সয়াবিন তেলের বাজারে যান, বাজারে কিন্তু মালের কমতি নাই। অথচ জিজ্ঞেস করলে বলা হয় কি, ভোক্তারা যারা জিজ্ঞেস করে বলে যে পাইকারি দরে দাম বাড়িয়ে দিচ্ছে, পাইকারি দরে জিজ্ঞেস করলে বলে যে আমরা যেটা দিচ্ছি সেটা দিচ্ছি, এবং পাইকারি আপনারা খুচরা বাজার নিয়ন্ত্রণ করেন। সেই খুচরা বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের যে মনিটরিং এজেন্সিগুলি আছে, সরকারের যে এজেন্সিগুলি কাজ করে, সেই ভোক্তা অধিদপ্তর থেকে শুরু করে একবারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পর্যন্ত, ডিসি অফিস পর্যন্ত প্রত্যেকের কাছে কিন্তু ক্ষমতা আছে। তারা যদি সেটা, আমরা বলছি না গিয়ে একজনের জরিমানা করো, ব্যবসায়ীরা ব্যবসা করবে, জরিমানা করা আমার সরকারের উদ্দেশ্য না। সুতরাং সেটা যাতে নিয়ন্ত্রণ করা যায়, কমপক্ষে যে বাজারে একটা লিমিট থাকতে হবে, যে আপনি হাতিরপুলের বাজারে কত টাকা আপনি বেশি নিতে পারেন। এই যে জিনিসগুলি আছে, এইখানে কিন্তু একটা ফাঁক রয়ে গেছে। এবং এটা হেলাল ভাইয়েরা নিজেরাও বলছেন যে এইটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার যদি মূল্য নির্ধারণ করে দেয় যে এত টাকা করে বিক্রি করতে, সেটা যদি না করে তাইলে কিন্তু সেটা তার জরিমানা করা যেতে পারে। জি, অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। বাজার কি আসলে অর্থনীতির সূত্র মেনে চলে নাকি সিন্ডিকেটের সূত্র মেনে চলে? বিরতির পর এই বিষয়ে আমরা জনাব হেলাল উদ্দিনের বিশ্লেষণ শুনব। আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবারও স্বাগত, আপনারা দেখছেন বিসংলাপ। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, যে আলোচনা উঠল যে বাজার অর্থনীতির সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, বাজার সিন্ডিকেটের নিজস্ব সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, বাংলাদেশের জন্য কোনটি ঠিক? ধন্যবাদ সাদি ভাই, খুবই জটিল একটি প্রশ্ন করেছেন। আমি জাস্ট হুমায়ুন ভাই একটা জবাব দিচ্ছি। হুমায়ুন ভাই বারবারই বলতে যে খেসারির দাম ছিল আগে 45 টাকা, এখন এটা 80 টাকা হচ্ছে। খেসারির ডালটা হচ্ছে 300 টাকা কেজি। খেসারির ডাল একেবারে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর একটি ডাল, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সবাই বলছে খেসারির ডাল হচ্ছে বিষ। এইটা বিপণন করা এবং উৎপাদন করা দুইটাই নিষিদ্ধ। তারপর আমার দেশে হয়তো বা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা মসুর ডাল যেতে বেশি দাম হলে এগুলো খুব ক্ষুদ্র মানে দোকানিরা এগুলো ব্যবহার করেন এই সময়, ইফতারির সময়, হ্যাঁ, যেটা মানুষকে শারীরিকভাবে অসম্ভব ক্ষতি করে। অর্থাৎ খেসারির ডাল
কেনা নিষিদ্ধ, বিক্রি নিষিদ্ধ। হ্যাঁ, এবং এটা যদি আরো দাম বাড়ে আমাদের যায় আসে। আর সাদিম আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে এই আসলে অর্থনীতির সূত্র ছাড়া ব্যবসা বাণিজ্য চলার কোনো সুযোগ নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন ডলারের দাম বেড়ে যায় তখন পণ্যের দাম বেড়ে যায়, যখন ফ্রেডের দাম বেড়ে যায় তখন পণ্যের দাম বেড়ে যায়, যখন সংকট হয়, পণ্যের সংকট হয় তখন পণ্যের দাম বেড়ে যায়। এই যে বিষয়গুলো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সিন্ডিকেট বলছেন, সিন্ডিকেটের ধরেন এটা একটা পপুলার হয়ে গেছে আর কি, মানে এটা বিষয় হয়ে গেছে। সিন্ডিকেট বললে অনেক কিছু থেকে এক কথা অনেকগুলো জিনিসকে বোঝানো যায়। একটা জিনিস বলি সাদি ভাই, বাংলাদেশে সিন্ডিকেট করা পৃথিবীর অন্য দেশে কি আমি জানি না, বাংলাদেশে খুব দুরূহ বিষয়। বিকজ এই 17 কোটি মানুষের দেশে যেখানে প্রায় 94% মানুষ ব্যবসা অথবা ব্যবসায়ীদের কর্মসংস্থানের মাধ্যমে মানুষ কাজ করছে দেশে, তো সেই দেশে আপনি সিন্ডিকেট করবেন কিভাবে? এখানে দুই ভাই মিলে আমরা এক লগে ব্যবসা করতে পারি না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো একটা মানুষ কিন্তু যখন খুশি তখনই যে কোনো পণ্য আমদানি করতে পারে বৈধভাবে। আমাদের প্রবলেমটা হচ্ছে একটি জায়গায়, আমাদের প্রবলেমটা হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আমাদের অনেক সময় সম্পর্ক থাকে না। এটা কিন্তু এই জায়গাটা দেখভাল কিন্তু সরকার করবে। কাস্টমসে যখন মালগুলো ছাড় নেয় তখন কিন্তু সেখানে ভ্যালু থাকে যে আমি কত ভ্যালুতে কিনেছি, আমি কত টাকা দিয়ে ছাড় নিচ্ছি। এটা খুব সহজ বিষয়। কিন্তু এখানে যদি বাজারে এসে সরকার দেখে, আমাদের অনেকগুলো সংস্থা আছে, আমাদের ট্যারিফ কমিশন থেকে শুরু করে অনেকগুলো সংস্থা আছে যারা এগুলো দেখভাল করেন। এখন ওনারা দেখভালের মধ্যে যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন তার মধ্যে ভূত থাকলে তো আসলে ভোক্তা কষ্ট পাবেই। এইটা একেবারেই একটা সহজ, এটা কোনো রকেট সায়েন্স না, খুব একটি সহজ বিষয়। এখনই আপনি মোবাইলে সার্চ দিলে দেখতে পাবেন আজকে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কত, তেলের দাম কত, ছোলার দাম কত, ডালের দাম কত, বাংলাদেশে কত বিক্রি হচ্ছে। তাহলে কিন্তু লেটারটা ছুটে যায়। কিন্তু তা না করে আমরা শুধু, আমি কিন্তু চাই একজন অসৎ ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনবেন। আমি 100 বার চাইবো, এখানে আমার সঙ্গে জাহিদ ভাই আছেন, উনিও চাইবেন, এবং সাদি ভাই আপনিও চাইবেন যে একজন অসৎ ব্যবসায়ীকে ডেফিনেটলি, যিনি অসৎ কাজ করবেন উনি তো দোষী, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু সিন্ডিকেটের কথা বলছি, ব্যবসায়ীদেরকে গালমন্দ করছে অথবা ব্যবসায়ীদের দোষারোপ করছি। আমি একটা কথা বলি আপনাকে সাদি ভাই, এই করোনার সময় আমরা যে বিপদগ্রস্ত ছিলাম, আপনি জানেন যে আমাদের যে মহল্লা যে ডাক্তারগুলো বসতেন তারা কিন্তু আমাদের সেবা দেননি, তারা সব চলে গেছিলেন। আমরা সাধারণ অসুখের জন্য কিন্তু আমরা ডাক্তার খুঁজে পাই নাই। আমরা যদি মনে করি, এখন ব্যবসায়ী যদি মনে করে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়েছে, আমরা ব্যবসা করবো না, হাত পা গুটিয়ে বসে থাকবো, আপনি কি পণ্য পাবেন? আমার কথা হচ্ছে হ্যাঁ, ব্যবসায়ী ব্যবসা করবে, সততার সাথে ব্যবসা করবে, এটাও সত্য। অনেক ধন্যবাদ। আমাদের হাতে কাজ করে তার জন্য রাষ্ট্র আছে, তার জন্য আইন আছে, সাজার ব্যবস্থা আছে, তার আইনের মাধ্যমে সাজার ব্যবস্থা করেন। আপনি বলেন তো এই পর্যন্ত আমরা কয়জন ব্যবসায়ীকে এই সাজার আওতায় আসতে দেখছি? হ্যাঁ, অনেক সময় কিছু কিছু ব্যবসায়ীদের আমরা দেখেছি বাংলাদেশে তো মুনাফা আইন দিয়ে নির্ধারিত নয়, বাংলাদেশের মুনাফা আইন দিয়ে নির্ধারিত নয়, বাংলাদেশে কত টাকা প্রফিট করা যাবে এটি আইন দিয়ে বলা হয়। প্রতিনিয়ত তার মাল আনতে হয়, প্রতিনিয়ত তার মাল বিক্রি করতে হয়। এখানে কিন্তু প্লেয়ার অনেকগুলো। আমি 10 টাকার মাল এনে 15 টাকা বিক্রি করবো, আরেকজন 10 টাকার মাল 10.5 টাকা বিক্রি করবে, আমার কিন্তু বাজারের শেয়ারটা আমার চলে যাবে। শেষ করতে হচ্ছে জনাব মোহাম্মদ হেলালুদ্দিন, আমাদের হাতে আর সময় নেই। বিষয়টা ইচ্ছা করলে আজকে পেঁয়াজের দাম কি আপনি 300 টাকা করতে পারবেন? আসলে সবাই মিলে একটা সিন্ডিকেট করি, পেঁয়াজের দাম আবার 300 টাকা করি, পারবো না। বিকজ আমদানি আছে এবং সেই যোগানটা আপনি ঠিক রেখেছেন। বাজার নিয়ন্ত্রণ করে বাজার। অনেক ধন্যবাদ। এই জায়গায় যদি অসৎ আচরণ কেউ করে সেটা রাষ্ট্র দেখবে। অনেক ধন্যবাদ। আমরা শেষ করবো। জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভাই, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। শেষ কথা হলে আমরা ব্যবসায়ীদের কাছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পক্ষ থেকে অনুরোধ থাকবে, এই রমজান মাস পবিত্র মাসে কোনো খৈনির দাম বাড়ানো না হয়। সরকার মোটামুটি ভাবে বাজার নিয়ন্ত্রণ করতেছে এবং ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, সুতরাং বাজারে মনিটরিং করার এটা ব্যবস্থাটা আরো জোরদার করা দরকার, এবং যাতে ভোক্তারা যাতে সহজে পণ্য পায় সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে এবং ব্যবসায়ীদের কাছে ক্যাবের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে। অনেক ধন্যবাদ। জনাব এহসানুল্লাহ জাহিদি, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। ধন্যবাদ। আসলে আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি পরিষ্কার ভাবে বলে দিয়েছে। তবে আমি হুমায়ুন ভাইয়ের একটি কথার সূত্র ধরে একটি কথা বলতে হচ্ছে, সেটি হচ্ছে যে উনি বলেছে যে মিল মালিক এবং সরকার ভিত্তিক ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও কেন তারা বেশি দামে বিক্রি করছে। আমি আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে আপনাদের সম্পর্ক বলেছি, যখন সরকার এবং মিল মালিক ভিত্তিক একটি নির্ধারিত দাম নির্ধারণ, তারা কিন্তু সেটি কিন্তু লেভেল লাগিয়ে দেয়।
তার এই পণ্যের মধ্যে বোতলে কিন্তু পণ্যের মধ্যে তার লেভেলটির দাম নির্ধারণ করে দেন। কেন আপনি ওই লেভেলের অতিরিক্ত পণ্য কিনতে যাবেন দাম বেশি দিয়ে? আপনি যখন ওই অতিরিক্ত পণ্য দামটি ওরা চাইবে খুচরা পণ্য, তখন আপনি এখানে প্রতিবাদ করবেন। আমি সব ভোক্তাদের কাছেই বলছি, আপনারা যখন একটি নির্ধারিত দামে লেভেল থাকবে, তার থেকে যদি কোনো খুচরা পর্যায়ে ব্যবসায়ী যদি দাম বাড়তে থাকে, অবশ্যই সেখান থেকে প্রতিবাদ করতে হবে। আমাদের হাতে আর সময় নেই। অনেক ধন্যবাদ জনাব এহসানুল্লাহ জাহিদ, অনেক ধন্যবাদ জনাব হেলালুদ্দিন, অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। সুপ্রিয় দর্শক, আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।